এই আওয়ামী লীগ এমন এমন দুষ্টু এটা দল, এরা কিন্তু জামাতে ইসলামকে আগামী নির্বাচনে পাশ করানোর জন্য ওদের সমস্ত ভোট দিয়ে দেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। শেখ হাসিনার পলায়নের মাধ্যমেই এই বাংলাদেশ এক নতুন স্বাধীনতার সুফল ভোগ করছে। আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল হান্নান মৃধা। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশ মনে হচ্ছে স্বাধীন হয়েছে। পতিত সরকার প্রধান ও তার দোসররা দেশ হতে পলায়নের 41 দিন অতিবাহিত হতে চলেছে। আপনি এই 41 দিনকে আপনি কিভাবে বর্ণনা করবেন বা আপনি কিভাবে দেখছেন, জনাব হান্নান মৃধা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে শেখ হাসিনা গত 18 বছর বলতে গেলে এই দেশটাকে সার্ভিস দেয়নি, শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতনও করেছে। সে কল্পনা করেছিল 2041 সাল পর্যন্ত এই দেশকে সে শাসন করবে। ভাগ্যের নির্মম পরিহাস। আর এসব ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলাই নির্ধারণ করে দেন। 2041 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু এদেশের ছাত্র ছাত্রী জনতা, সর্বোপরি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এবং চাকরিজীবী সদস্যরা শেখ হাসিনার সেই খায়েশ পূরণ করতে দেয়নি। 2041 সালের জায়গায় 41 দিন হলো সে দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব কম হয়েছে যে একটা সরকার এইভাবে ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এবং এটা কিন্তু হতে পারত আরো লোমহর্ষক, আরো দুঃখজনক, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, বাংলাদেশ সামরিক বাহিনীর তথাকথিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আল্লাহর অশেষ মেহেরবানিতে এমনভাবে এই দায়িত্বটা পালন করেছে, রক্তপাতহীন অবস্থায় শেখ হাসিনাকে তার সমস্ত দলবল সহ দেশ থেকে পালিয়ে গেছে। এই ঘটনাটা হতে পারত আরো লোমহর্ষক, দুঃখজনক এবং অকল্পনীয়। এদিক থেকে আমরা আল্লাহর কাছে তার রহমতের কামনা করছি এবং প্রশংসাও করছি। জনাব হান্নান মৃধা, শেখ হাসিনা সরকারের পলায়নের মাধ্যমে তো আমরা দেখতেই পেলাম তার করুণ পরিণতি। উনি দেশ থেকে কি কি সম্পদ নিয়ে গেছেন বলে আপনারা মনে করছেন? প্রকৃতপক্ষে এই আন্দোলন জুলাই মাস থেকে কিন্তু শুরু হয়, কঠিনভাবে শুরু হয়, কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই ছাত্রদের এই দাবি দেওয়ার প্রতি কর্ণপাত করছিল না। ঠিক গত 15 বছর যেভাবে সে দানবীয় কায়দায় দেশটা শাসন করছিল, ঠিক একইভাবে সে এটা করতে চেয়েছিল। কিন্তু এবার ছাত্রছাত্রীরা একটু বেঁকেই বসলো যে এত অন্যায় সহ্য করা যেতে পারে না। তার কারণ, যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, 40,000 আনসার বাংলাদেশে নিয়োগ করা হলো, তার মধ্যে 22,000ই একমাত্র গোপালগঞ্জের, আর বাকি হচ্ছে সমগ্র দেশের। এভাবে সমস্ত নিয়োগ এভাবেই সে করে যাচ্ছিল। সে মনে করেছিল যে একমাত্র গোপালগঞ্জই বাংলাদেশের মেরুদণ্ড এবং এভাবেই চলতে হবে, যেটা ছাত্রছাত্রীরা কখনোই মেনে নিতে রাজি ছিল না। মুক্তিযুদ্ধের যদি বলা হয় যে কতজন মুক্তিযোদ্ধা গোপালগঞ্জের আছে, কতজন অংশগ্রহণ করেছিল, এটা এখনই বেরোনো সম্ভব যে কে কোন সময় মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হলো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করা হয় এবং সে সময় কিন্তু তালিকা তৈরি করা হয়। তারপরে হঠাৎ করে শেখ হাসিনার আবির্ভাব হলো এবং সে এই মুক্তিযোদ্ধাদেরকে এমনভাবে তার এই দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করলো, যেটা সত্যি অকল্পনীয়। আমার বিশ্বাস বর্তমান সরকার তাদের এই সংস্কারের মধ্যে এটাও অন্তর্ভুক্ত করবে যে প্রকৃতপক্ষে কারা মুক্তিযোদ্ধা, কারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং এই যে একটা ভালো অঙ্কের টাকা ভাতা হিসেবে মুক্তিযোদ্ধারা পাচ্ছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে করা। একটা দেশের একটা ডিস্ট্রিক্টকে যদি মাপ হিসেবে ধরে নেওয়া হয়, এটা দুঃখজনক। সেটাই কিন্তু শেখ হাসিনা করে গেছে। এই কোটা সিস্টেমের ব্যাপারে কোনো মেধাবী ছাত্র কিন্তু চাকরিতে সুযোগ পাচ্ছিল না। আমি নিশ্চিত করে বলতে পারি যে ফার্স্ট ক্লাস গেজেট অফিসার হিসেবে ইভেন সেনাবাহিনীতেও, সামরিক বাহিনীতে কমিশন অফিসার নিয়োগের পূর্বে বিসিএস ক্যাডারে নিয়োগের সময় ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হতো তার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় একে দেওয়া যাবে কিনা, নিয়োগ দেওয়া যেতে পারে কিনা। চেয়ারম্যান সাহেব তো আওয়ামী লীগ ঘরানার মানুষ, উনি বলেছেন না, আমাদের দলের না, সে নির্বাচন শেষ সিলেকশন হয় নাই। একটা দেশ কি কখনো এভাবে চলতে পারে? যদি আপনারা এখনো তদন্ত করে দেখেন কোন সময়ে কার আমলে কতজন লোক ক্লাস ওয়ান গেজেট অফিসার হিসেবে সামরিক বাহিনী বেসামরিক অঙ্গনে নিয়োগ পেয়েছে। প্রকৃতপক্ষে জুলাই মাসের থেকে এই আন্দোলনটা তুঙ্গে ওঠা শুরু করে। ছাত্ররা প্রথম দিক থেকেই সহনীয় পর্যায়ে তাদের দাবি দেওয়া অনুরোধ করেই বলেছিল, কিন্তু শেখ হাসিনার দানবীয় শক্তি কোনো অবস্থাতেই ছাত্রদের কথাগুলো তারা কর্ণপাত করছিল না। ঠিক একটা পর্যায়ে ছাত্ররাও বেপরোয়া হয়ে উঠল। তারা আর শেখ হাসিনার এই অন্যায় অত্যাচার নিপীড়ন সহ্য করতে চাচ্ছিল না। ঠিক সেভাবেই শেখ হাসিনা ছাত্রদেরকে দমন করার জন্য ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, সমস্ত লীগকে এই নিয়োগ করা হলো এদেরকে দমন করার জন্য। রাতের অন্ধকারে তাদেরকে তুলে নিয়ে যাওয়া শুরু করলো। এভাবেই চলতেছিল বিষয়টা। কিন্তু সামরিক বাহিনীর, বেসামরিক সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এবং চাকরিরত সদস্যদেরকে কিন্তু ভাবিয়ে তুলেছিল, কারণ তাদেরও সন্তানরা তো ইউনিভার্সিটিতে পড়ে। বিষয়টা তারা খুব সুন্দরভাবে নেয় নাই, কিন্তু শেখ হাসিনা কোনো দিক কর্ণপাত করে নাই। ঠিক সেই সময় যখন অগস্টের 1, 2, 3 তারিখে মানে মানুষকে পাখির মতো শিকার করে মেরে ফেলছিল, কোনো সরকার না, কোনো পৃথিবীর কোনো ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই। আর যে সমস্ত মা বাপ তাদের সন্তানকে হারালো, তারাই শুধু ক্রন্দন করে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সমস্ত ছাত্রছাত্রীর মা বাবাই কিন্তু ক্রন্দন করেছিল। কিন্তু শেখ হাসিনা কোনোটাই কর্ণপাত করে নাই। ঠিক এমন একটি সময় সামরিক বাহিনীকেও নিয়োগ করা হলো ছাত্রদেরকে দমন পীড়নের জন্য, কিন্তু তারা সেটা করতে নিরুৎসাহিত বোধ করছিল। এমন একটা সময় এসে গেল যখন সেনাবাহিনীর চাকরিরত কর্মকর্তা কর্মচারী ছাড়াও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এটা মেনে নিতে পারে নাই। ফলে তারা কিন্তু ছাত্রদের সঙ্গেই, ছাত্রদের বাবা মার সঙ্গে তারাও কিন্তু মাঠে রাস্তায় নেমে গেল। এবং সে ঘটনা বাংলাদেশের সামরিক বাহিনীর যতগুলো ডিএইচএস আছে, বিশেষ করে মিরপুর ডিএইচএসে যে মিছিল হয়েছে, আমার মনে হয় স্বাধীন বাংলাদেশে এই রকমের স্বতঃস্ফূর্ত মিছিল আর কোথাও হয় নাই। সেখানে শুধু ছাত্রছাত্রী নয়, তাদের মা বাবা, ছোট শিশু, ভাই বোন সবাই তারা এক কাতারে সামিল হয়ে গেল। এরই একটা পর্যায়ে শেখ হাসিনা সিদ্ধান্ত নিল অ্যাট এনি কস্ট এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে হবে। এরই মধ্যে বিভিন্ন রকম নাটক শুরু হলো। শুধু না, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, গুম করা, খুন করা শুরু হয়ে গেল। ঠিক সেই সময়ই সামরিক বাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন চ্যানেলে কথা বলা শুরু করলো। ডিওএইচএসে বিভিন্নভাবে মিটিং মিছিলের মাধ্যমে তারাও কিন্তু প্রতিবাদ করা শুরু করলো।
আপনারা তো এক্স আর্মি যারা আছেন তারা তো রিটায়ার্ড হ্যাঁ, সমস্ত retired আর্মি অফিসাররা তারা রাওয়াত থেকে জাহাঙ্গীর গেট, সেখান থেকে মহাখালী পর্যন্ত এবং বারিধারা ডিএসএস, মিরপুর ডিএসএস, বাংলাদেশের সমস্ত সেনানিবাসের ডিএসএস গুলোতে সবাই তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠল। ঠিক এর ভিতরে অগাস্ট মাস যখন সন্নিকটে, তখন সেনাবাহিনী প্রধানকে যখন নির্দেশ দেওয়া হলো এই ছাত্র আন্দোলন দমন করতে হবে অ্যাট এনি কস্ট, প্রয়োজন হলে গুলি করে মারতে হবে, এই বিষয়টা কিন্তু সামরিক বাহিনীর সদস্যরা কিছুতেই মেনে নিতে পারে নাই। এরই একটা পর্যায়ে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে শেখ হাসিনা তার মসনদে ডেকে পাঠায়। সেখানে যখন এভাবেই কথা হচ্ছিল, সেখানে সেনাপ্রধান বিনয়ের সঙ্গে বলেছিল ছাত্র জনতার লাশের উপর দিয়ে এই আন্দোলন দমন করা সম্ভব নয়। শেখ হাসিনা তাকে অপমান করে কথা বলেছিল, এমনকি বলেছিল পুলিশ বাহিনী তোমার থেকে অনেক দক্ষ। এই জিনিসটা কিন্তু কোনো বাহিনী প্রধানকে কখনোই মেনে নিতে সমর্থন করতে পারে না। পক্ষান্তরে বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তারাও কিন্তু একই সুরে কথা বলেছিল। ততক্ষণে রিটায়ার্ড সমস্ত অফিসার, জেসিও, সোলজার, তাদের পরিবারবর্গও কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠল এবং এই সমস্ত লোকদের প্রতিবাদ মুখরতা কিন্তু সার্ভিং অফিসারদেরকেও কিন্তু আরো বেশি উৎসাহিত করে ফেললো যে তারা শুধু একলা না, তাদের সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে। ফলে সেনাপ্রধান সিদ্ধান্তই নিল যে অ্যাড্রেস করবে তার অধীনস্থদেরকে। অ্যাড্রেস করতে যাওয়ার সময় সে যখন হি কুড রিড দি আইজ অ্যান্ড মাইন্ড অফ দি পিপুল, সেনাবাহিনীর সদস্যদের যখন চোখের ভাষা সে বুঝতে পারলো, তখন কিন্তু সে সিদ্ধান্তই নিল। সিদ্ধান্ত কিভাবে নিল? জুনিয়র অফিসারদেরকে এসে কথা বলার সুযোগ দিল। তারা তখন বলে উঠল যে না, আমরা রক্তের হোলি খেলতে চাই না, এরা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, কোনো অবস্থাতেই তাদের বুকে আমরা গুলি চালাতে পারবো না। তখন সেনাপ্রধান শুধু বলে গেলেন আমরা জনগণের সঙ্গে আছি, আর্মি কোনো ছাত্রছাত্রীর বুকে গুলি করবে না। শুধু সেখানেই না, উনি অভয় দিয়ে গেলেন যে পুলিশ বাহিনীর সদস্যরা যেন গুলি করতে না পারে, তোমাদেরকে সেটাও নিশ্চিত করতে হবে। ঠিক এইভাবে 4 অগাস্ট তারিখে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ওনার সেনাপ্রধানের বয়স হার্ডলি 1-1.5 মাসের মতো হবে মাত্র। সেরকম একটা সময়ে তাকে কি কঠিন সিদ্ধান্ত নিতে হতে যাবে। 18 কোটি মানুষ, তার 36 কোটি চোখ তাকিয়েছিল এই সেনাবাহিনী প্রধানের দিকে। আল্লাহর অশেষ মেহেরবানি, সেদিন সে ভুল সিদ্ধান্ত নেয়নি। এদেশের মানুষ, আমার বিশ্বাস, যতদিন তারা বেঁচে থাকবে তারা জেনারেল ওয়াকারকে মনে রাখবে যে সে শেখ হাসিনার চোখ রাঙানি আর আত্মীয় দোহাই দিয়ে সে সেদিন এই ভুল কাজটা করে নাই। একইভাবে 5 তারিখে সেই মক্ষম সময় যেদিন আসলো, আমরা সবাই এখান থেকে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা রাওয়াতে চলে গেলাম। রাওয়াতে যাওয়ার পরে সেখান থেকে আমরা আমাদের অধীনস্থ সেনাবাহিনীর সদস্যদের যারা চাকরি করে তাদের সাথে আমরা একত্রিত বোধ হলাম। আমরা যখন পদব্রজে রাওয়াত থেকে জাহাঙ্গীর গেট থেকে আবার ফিরে আসলাম, এভাবে প্রায় 12টা 12:30টার সময় হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। বিষয়টাই কিন্তু স্ফুলিঙ্গের ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়লো। যেভাবে হোক আমি হঠাৎ করে তখন প্রশ্ন করে তুললাম, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সেনাপ্রধান কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে? তাহলে কি উনি মার্শাল্লাহ দিয়ে দিয়েছেন? অথবা এর মধ্যে কি শেখ হাসিনা পদত্যাগ করেছে, দেশ ত্যাগ করেছে? আমরা জানতাম না, কিন্তু এটা স্বাভাবিক নিয়মেই বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী জীবিত এবং শপথে বহাল, রাষ্ট্রপ্রধান জীবিত, শপথে বহাল, তাহলে সেনাপ্রধান কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে? এই বিষয়টা কিন্তু সারা বাংলাদেশে তখন একটা আমি বলবো আশার বাণীর মতোই শোনাচ্ছিল। আমরা তখন যেভাবেই পারি না কোনো অনুষ্ঠানটাকে আমরা সংক্ষিপ্ত করে আমরা প্রত্যেকেই যার যার বাসায় এসে টেলিভিশনের সামনে বসে গেলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে শেখ হাসিনা তার সম্মিত ফিরে পেল। যখন তার বোন শেখ রেহেনা বলা সত্ত্বেও সে কিন্তু মীমাংসা হতে চাচ্ছিল না, যখন তার সন্তান জয়
সে যখন তাকে বলেছিল যে মা, তুমি যদি বেঁচে থাকো ক্ষমতায় তুমি আবার আসতেও পারো, যদি বেঁচে না থাকো তাহলে তুমি কিন্তু নিঃশেষ হয়ে যাবা, এরও কারণ আছে। আমরা জেনেছি স্পেশাল সিকিউরিটি ফোর্সের 2 জন অফিসারকে তাদের গান লোড করে জাস্ট ট্রিগারে হাত রেখে এমন ভাবে রাখছিল যেন তার নির্দেশে সেনাপ্রধান সেখানেই নিহত হয়ে যাবে। তখন কিন্তু ইথারে ভেসে আসছিল যে শেখ হাসিনা, তুমি যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে আজকে নিহত করো গুলি দিয়ে, এসএসএফ দিয়ে, তুমি কিন্তু তার সৈনিকদের হাতে নিশ্চিহ্ন হয়ে যাবা। এই এই কথাটা কিন্তু তার কানে বিঁধেছিল এবং জয় তাকে তাই বলেছিল। তারপরে সে যখন কিছুটা হলেও ঠান্ডা মস্তিষ্কের ন্যায় চলতে শুরু করলো, ঠিক তখনই তাকে বলা হয়েছিল যে ইউ গেট অনলি 45 মিনিটস টাইম। লোকে যাই বলুক না কেন, আমি বলবো জেনারেল ওয়াকার সে কিন্তু জমিদার পরিবারের সন্তান, আমি অনেক পরে সেটা জেনেছি। অতএব তার রক্তে সেই ধারাটা বহিছে। সে আর 10 জন সেনাবাহিনীর বা জেনারেলের মতন সে অসৎ না, অ্যাটলিস্ট এটা আমি বুঝতে পারি। এবং তারপরে তড়িৎ গতিতে করে এয়ারফোর্সের বিমানে করে, এখানে আমার একটা প্রশ্ন থাকতেই পারে, লোকেও বলতে পারে যে হোয়াই শি হ্যাজ বিন অ্যালাউড টু লিভ দি কান্ট্রি। এখানে আমি বলবো আরো রক্তপাত হতো। সেই রক্তপাতে তার যারা সাইকোফ্যান্ট ছিল, তার যারা সহযাত্রী ছিল, সমর্থক যারা ছিল, সেখানে সেনাবাহিনীতেও আছে, বিডিআরেও আছে, পুলিশেও আছে, ছাত্রছাত্রীর মধ্যেও আছে, সবকিছু মিলে এদেশ রক্তের বন্যায় ভেসে যেত। সেদিন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার যে সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি এর থেকে আর ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া ওই সময় সম্ভব নাও হতে পারো। এরপরে আরো ঘটনা আছে যেখানে সেনাবাহিনী শেখ হাসিনাকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে রয়ের কর্মীরা, এমনকি ইন্ডিয়ান সেনাবাহিনীর সদস্যরাও বাংলাদেশে তখন তারা ছিল, সবকিছু মিলে যে সিদ্ধান্ত সেদিন সেনাপ্রধান নিয়েছিল, আমি মনে করি এটা আল্লাহর ইশারায় সেটা হয়েছিল। এর কিছুদিন আগে আমি একবার কর্নেল হকের হক কথায় এত অত্যাচার অবিচারের মধ্যে একবার আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম যে আল্লাহ, তুমি বাংলাদেশে আর একবার সূরা ফিল নাজিল করে দাও। এ কথাটা বলার সঙ্গে সঙ্গে অনেকেই জিজ্ঞেস করলো যে এটা তুমি কেন বললে। আমি বললাম যে আসলে এরকম আল্লাহর রহমত ছাড়া এখন এই দানবকে সরানো সম্ভব এই মুহূর্তে নয়। ঠিক 5 তারিখে যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যায়, তখন সৌদি আরবে অবস্থিত টঙ্গী জামে মসজিদের পেশ ইমাম মাহাদি হাসান, আমি যখন কথা বলি টেলিভিশনে, তখন উনি সৌদি আরব ছিল। ওনার সঙ্গে আমার প্রতিদিন কথা হতো। আমি বলতাম যে হুজুর, আপনি আমাদের দেশের জন্য দোয়া করবেন খালি। তো উনি সেদিন আমাকে বললেন যে স্যার, আমি আপনার বক্তব্য শুনেছি, আমি দোয়া করেছি উপস্থিত সমস্ত হাজিদেরকে নিয়ে, আমার বিশ্বাস আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। 5 তারিখের পরে 8 তারিখে উনি দেশে ফিরে এসে বললেন যে আপনাকে বলেছিলাম যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। তা আমি বললেন যে কেন? বলে এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, এটা তো আবাবিল হয়ে এসেছে, আবাবিল হয়ে এসেই সেদিন শেখ হাসিনার পতন ত্বরান্বিত এবং নিশ্চিত করেছে। সেদিন আমিও বিশ্বাস পেয়ে গেলাম যে আল্লাহ তার বান্দাদেরকে কখনো ফিরেই দেয় না, যদি সেই বান্দা সততার সঙ্গে কিছু কামনা করে। আরেকটা কথা না বললেই নয়, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, রাষ্ট্রপ্রধানের স্ত্রী, শহীদ জিয়াউর রহমান যদি সেদিন না, মেজর জিয়াউর রহমান যদি সেদিন শেখ মুজিবের নামে সেকেন্ড টাইম স্বাধীনতার ঘোষণা না দিত, তাহলে শেখ মুজিব ইতিহাসের অতল গহ্বরে নিমজ্জিত হতো। কারণ শেখ মুজিব তো স্বাধীনতার ঘোষণা দেয় নাই। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেকেন্ড টাইম শেখ মুজিবুর রহমানের নামে, সেজন্যই 26শে মার্চ স্বাধীনতা দিবস, তা না হলে 7ই মার্চ হতো স্বাধীনতা দিবস। আমার বিশ্বাস আওয়ামী লীগের লোকেরা বুঝতে চেষ্টা করবে যে হোয়াট জিয়াউর রহমান হ্যাজ ডান ফর শেখ মুজিব কুড নট ডু ইট ফর এনিবডি, ইভেন নট ফর হিমসেলফ অলসো। কারণ তার কাছে কিন্তু 24 তারিখে তাজউদ্দিন সাহেব গিয়েছিলেন যে লিডার, আগামীকাল আমাদের জীবনে কি ঘটবে আমরা জানি না, আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। ক্যাসেট প্লেয়ার তার সামনে ধরেছিল, উনি কথা বলেন নাই।
তারপরে উনি ড্রাফট করে নিয়ে গেছিলেন স্বাধীনতা ঘোষণা, বলে আপনি সাইন করে যান, আমরা বহির্বিশ্বে জানাবো। উনি বলেছিলেন তোমরা কি চাও পাকিস্তান আর্মি আমার কোর্ট মার্শাল করুক? 24 তারিখে যদি কোনো দেশের নেতা বলে 25 তারিখের আগের দিন যে পাকিস্তান আর্মি আমার কোর্ট মার্শাল করবে, তাকে কি আমরা সত্যিকার অর্থেই মেনে নিতে পারবো? আমার বিশ্বাস আওয়ামী লীগের সদস্যরা আর কোনোদিন একথা মুখে উচ্চারণ করবে না। যতটুকু শেখ মুজিব মরে যে বেঁচে গেছে নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে হ্যাঁ, শেখ মুজিবের যে করুণ পরিণতি 15ই আগস্ট হয়েছিল, তার থেকে বেশি করুণ হয়েছে শেখ হাসিনার বিদায়ের দিন। কারণ মানুষ যেদিন তার সমস্ত ছবি নামিয়ে ফেলেছে, তার ছবিতে প্রস্রাব করেছে, আমরাও কষ্ট পেয়েছি যে শেখ হাসিনা কি করে গেল, তার বাবাকে সে এই পর্যায়ে নিয়ে গেছে। এর জন্য শেখ হাসিনার বিচার হবে। কিন্তু আমরা কিন্তু শেখ মুজিবকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দেই নাই। কারণ আমরা কিন্তু 1971-এর মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, শেখ মুজিবের নামেই কিন্তু গেছিলাম। বাংলার মানুষ শেখ মুজিবের জন্য কোরবানি করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তার 15ই আগস্টের মৃত্যু, সেটাও করুন, এর অনেক কাহিনী আছে, সেটা আমি আজকে নাই না বললাম। কিন্তু তাকে কিন্তু আমরা ধারণ করে রেখেছিলাম। কিন্তু শেখ হাসিনা শেখ মুজিবকে ইতিহাস থেকে একদম নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। এই কারণেই শেখ হাসিনার বিচার হবে। আমি আরেকটি জিনিস জানতে চাই, এই যে শেখ হাসিনার যে পলায়ন, এত বড় দল, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দল হচ্ছে আওয়ামী লীগ, এবার আমরা দেখেছি যে ভারতের সাথে তার যে বন্ধুত্ব, ভারত প্রীতি, এবং এখনো আমরা মনে করছি যে প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পিছনে আমেরিকার হাত রয়েছে বলে মনে করছে। আসলে আপনার কি মনে হয়, আমেরিকার কি হাত আছে কিনা? শুনেন, আমার নিজের শক্তিতে যদি আমি শক্তিবান বা বলিয়ান না হই, অন্যের শক্তিতে কিন্তু আমি বলিয়ান হতে পারি না। ভারত কিন্তু শেখ হাসিনারে সমর্থন করে শেখ হাসিনার স্বার্থে না, ভারতের স্বার্থে। ইতিমধ্যে শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছে, ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। কি কি দিয়ে গেছে এখন সময় এসেছে বাংলার মানুষের জানার। কি কি সে দিয়েছে, অ্যাকচুয়ালি কিছুই বাদ রাখে নাই। সেই আপনার রেল লাইনের কথা বলেন, মেট্রো রেল, যাই কিছু করুক না কেন, সে ভারতের এখন আমি নিশ্চিত করে বলতে পারি, ভারতের সাথে যে সমস্ত চুক্তি বাংলাদেশের হয়েছে এবং বাংলাদেশের যে সমস্ত ইঞ্জিনিয়াররা রেল লাইন থেকে শুরু করে সমস্ত কাজে জড়িত আছে, তারাই বলতে পারবে ভারতের কর্মচারীরা, কর্মকর্তারা বিদেশি সেই সাহায্যের, ভারতের সাহায্যের ডলার পাউন্ডে টাকায় তারা গ্রহণ করে, ডলার পাউন্ডে তারা বেতন নেয়। আর যারা বাংলাদেশি তারা টাকায় গ্রহণ করে। এটা দুঃখজনক অত্যন্ত। ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা এরও কিছু নাই যে সে করে নাই, একমাত্র শর্ত তাকে ক্ষমতায় রাখতে হবে। আমেরিকা আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য তাই যদি করতো, তাহলে তো এবারের নির্বাচন তো হতোই না। তারাও চেয়েছে আমরা আমাদের পায়ে দাঁড়িয়ে যাই। এই এই সহানুভূতি দেখাতেই পারে, কিন্তু আমার যুদ্ধ তো আপনি করে দেবেন না, আমাদেরই করতে হবে। এই যে ছাত্র জনতা সামরিক বাহিনীর সমর্থনে যেটা করেছে, ওই আমেরিকা কি ছিল এখানে? কেউ তো ছিল না। তাহলে ইভেন ইন্ডিয়াও তো চেষ্টা করেছিল তার রকে দিয়ে, রয়ের জেনারেলকে শেখ হাসিনার বাসায় রেখেছিল তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কই, এই কথা আমি একটা কথা বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সাংবাদিক বিভিন্ন প্রশ্ন করেছিল। একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশ কিন্তু নিরাপত্তাহীনতার সাথে সাথে অস্থিরতায় ভুগবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারত, মায়ানমার এবং 7 সিস্টার কিন্তু অস্থিরতায় ভুগবে। ইট ইজ এ $1 মিলিয়ন কিন্তু উত্তর। বাংলাদেশের স্বাধীনতার পরে এই পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা, ইভেন কোনো সমর নেতাও ভারতকে কিন্তু এভাবে আই টু আই কন্ট্যাক্টে কথা বলতে পারে নাই। এখন যদি কেউ মনে করে ডক্টর ইউনূস, হোয়াট ইজ হিজ স্ট্রেংথ? ডক্টর ইউনূসের স্ট্রেংথ ডক্টর ইউনূস 192টা দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে সম্বর্ধনা দিয়েছে। 98 জন নোবেল লরিয়েটস লেড বাই বারাক ওবামা তাকে সম্মান জানিয়েছে। আর শেখ হাসিনা তাকে বলে সুদখোর,
ঘুষখোর, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর ব্যক্তি। ডক্টর ইউনূসের মতো 84 বছর বয়সের মানুষকে এই কোর্টে, আদালতে, কোর্টে, সিএমএম কোর্টে 8 তলায় তাকে উঠানোর জন্য লিফটে তুলেছে। দোতলায় যাওয়ার পরে লিফটের কারেন্ট বন্ধ করে দিয়েছে, বাকি 6 তলায় তাকে লিফটে তুলেছে। কি নিষ্ঠুর মানুষ হতে পারে! আমরা যাকে নিয়ে গর্ব করতে পারি, আমাদের শুধু না, সারা পৃথিবী গর্ববোধ করে ডক্টর ইউনূসকে নিয়ে। সেই লোকটাকে সেই কাজটা করেছে। 84 বছর বয়সে ডক্টর ইউনূসকে বলেছে টুস করে পানিতে ফেলে দেবো। 84 বছর বয়সের লোকটা যদি পদ্মায় ফেলে দেয়, সেটা এমনি মারা যাবে। ইট ইজ অ্যাটেম্পট টু মার্ডার। বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নারী, 3 বারের প্রধানমন্ত্রী, যে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, তাকে বলে যে চুবাবে ওখানে, তার মানে সে মারা যাবে। তার মানে কি? অ্যাটেম্পট টু মার্ডার। রাজশাহী চাঁদ ভাই শুধু বলেছিল শেখ হাসিনার মৃত্যুর পরে তাকে আমরা এবার রাস্তায় ফেলে দেব না, তাকে আমরা কবরে নিয়ে দিয়ে আসবো, অর্থাৎ কি, তার দাফন করে আসবো। শেখ মুজিব মৃত্যুর পরে 16 ঘন্টা পড়েছিল 32 নম্বরের সিঁড়িতে। চাঁদ ভাই সেটা চায় নাই। উনি বলেছিলেন যে তাকে আমরা গোরস্থানে নিয়ে যাব। তার বিরুদ্ধে কত শত মামলা দেশে হয়েছে। আমি আজকে বলবো, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় মিনিমাম যেন 10টা করে মামলা হয়। 5টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে, 5টা বেগম খালেদার পক্ষ থেকে। তার কারণ ইট ইজ অ্যাটেম্পট টু মার্ডার। আই টক টু ব্যারিস্টার জিল্লুর, সে আমাকে বলেছে যে স্যার অবশ্যই মামলা করতে হবে, মামলা করার মতন। হ্যাঁ, তার জীবদ্দশায়, মানে বেঁচে থাকা অবস্থায়, বাংলাদেশে থাকা অবস্থায় পুলিশ মামলা নিত না, এখন তো নিবে। আমি বলবো বিএনপির যত স্বেচ্ছাসেবক আছে, যত দলের ছাত্ররা আছে, নেতারা আছে, প্রত্যেকেই যেন বাংলাদেশের 465টা উপজেলায় যেন মিনিমাম 5টা করে মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এরই মাঝে আমরা দেখলাম গার্মেন্টসে অনেক সমস্যা হয়েছিল, সেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে। তারপর আনসারদের ভিতরে বিভিন্ন সমস্যা হয়েছে এটা, এবং দাবি দেওয়ার একটা গণরোষ পড়ে গিয়েছে, যে দাবির মহাসাগর, মহাপ্লাবন শুরু হয়েছিল। সেগুলো কাটিয়ে এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। এবং আসলে এটা আপনি কিভাবে দেখছেন, এবং বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন, যে ডক্টর ইউনূস এই 1 মাসের মতো হলো হয়তোবা দায়িত্ব গ্রহণ করেছেন। সেই সময় চারিদিক থেকে সমস্ত লোক তাকে দাবি দেওয়া নিয়ে আসছে, এইভাবে যে ডক্টর ইউনূস তাদের দাবি দেওয়া পূরণ করতে এসেছে। আগে গার্মেন্টস সেক্টরকে আমি কথা বলি। গার্মেন্টস সেক্টরের পিছনে একমাত্র ইন্ডিয়া আমাদের শত্রু। আমাদের গার্মেন্টসটাকে সে ধ্বংস করার জন্য এই কাজটা করতেছে, এবং সেই ফাঁদে পা দিচ্ছে আমাদের বাংলাদেশের কতিপয় বেকুব কর্মকর্তা কর্মচারী। আমি মনে করি এখন থেকে, এই মুহূর্তে থেকে বাংলাদেশের গার্মেন্টসে বিদেশি যত লোকদেরকে, বিশেষ করে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অন্যদেরকে যাদেরকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন পোস্টে, তাদেরকে গোল্ডেন শেক হ্যান্ড দিয়ে বিদায় করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, সামরিক বাহিনীর শুধু সার্ভিং না, রিটায়ার্ড যত অফিসার, সোলজার, জেসিও আছে, তাদের প্রত্যেককেই দরকার সেখানে টেম্পোরারি নিয়োগ দেওয়া হোক। শুধু তারা নিশ্চিত করবে যে গার্মেন্ট শ্রমিকরা ঠিক মতো কাজে আসবে, কাজ করে চলে যাবে, নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত দাবি দেওয়া নিয়ে পুলিশের, হোয়াট রোল পুলিশ হ্যাড প্লেড, তারা কি প্লে করছে 5 তারিখের পরে, যে 8 তারিখে তাদেরকে 73 জনকে পদোন্নতি দেওয়া হলো। ওয়াই? এতদিন যদি তারা নির্যাতিত হয়ে থাকে, কেন তারা প্রতিবাদ তাহলে করে নাই? আজকে কেন করতেছে? তারপরেও ডক্টর ইউনূস অত্যন্ত হৃদয়বান ব্যক্তি, তাদের পদোন্নতি দিয়েছে। 372 জন সিভিল ক্যাডারের লোকদেরকে অ্যাডিশনাল সেক্রেটারি ডাউন টু ডেপুটি পদোন্নতি দিয়েছে। কেন? ওয়াই? হোয়াট হ্যাপেন্ড আর্লিয়ার? কেন করে নাই? তাদেরকে দেয় নাই। কে করবে এই জিনিসটা? এ প্রশ্ন কি কেউ করতে পারে না? আমি মনে করি যে ছাত্র জনতা আন্দোলন করেছে, সামরিক বাহিনীর ছত্রছায়ায় বলবো না, সমর্থনে, সেই ছাত্রদেরকেই আগে এগিয়ে আসতে হবে। তাহলে হাইকোর্টের চিফ জাস্টিস, অন্যান্য জাস্টিসরা কিন্তু কু করতে চেয়েছিল, ছাত্ররা কিন্তু এগিয়ে আসছিল। অনেকেই বলে ছাত্ররা কি দেশ চালাচ্ছে নাকি? ইট ইজ নট লাইক দ্যাট। ছাত্ররা একটা আলোর বর্তিকা নিয়ে এসেছে।
যে কাজটা ছাত্ররা করতে পারে সে কাজটা তো মিলিটারি করা শোভা পায় না, দেন ইট গিভস অ্যানাদার কালার, এটা হতে পারে না। অতএব আমি মনে করি ছাত্রদেরই উচিত গার্মেন্টস কর্মীদেরকে বলা, তোমরা কাজে ফিরে যাও, এ দেশটা আমাদের, এ দেশটা ভারতের না, আমরা এই দেশটা গড়ে তুলবো। ভারতের হোক বা সিঙ্গাপুর বা যেখানে শ্রীলঙ্কার হোক না কেন, এই দেশটাকে আমরাই গড়ে তুলবো। এটা কিন্তু দায়িত্ব না, এটা তারা স্বইচ্ছায় তারা এগিয়ে আসছে। এই কারণে ঢাকা ভার্সিটিতে যে অবস্থা, যে ঢাকা ভার্সিটিতে একদম মারা গেছে একটা ছেলে, মেরে ফেললো, হ্যাঁ, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, এটা আমি এখন এই কথা আমি ছোট্ট করেই বলছি। সৈয়দ আলী হাসান, আপনি মাগুরার লোক, ওনাকে চিনবেন, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি, জাতীয় অধ্যাপক। স্বাধীনতা যুদ্ধের পূর্বে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। স্বাধীনতার পরে শেখ মুজিব ঢাকায় ফিরে এসে ওনাকে চিটাগাং থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি বানালেন। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেদের অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন এমন পর্যায়ে উঠে গেল, শেখ মুজিব মানে ব্যতিব্যস্ত হয়ে গেল। ফোন করলেন উনি ভাইস চ্যান্সেলর সৈয়দ আলী হাসানকে, জিজ্ঞেস করলেন, ভিসি সাহেব কি হচ্ছে জাহাঙ্গীরনগরে? উনি বলেছিলেন, আপনার সোনার ছেলেরা ছাত্রলীগ স্যার, তাদের দমন করা যাচ্ছে না, তারা আন্ডুলি হয়ে গেছে। তখন তাকে বলেছিলেন, তাহলে আমি কেন আপনাকে এখানে নিয়ে আসছিলাম ভাইস চ্যান্সেলর হিসেবে? উনি তখন উত্তর দিছিলেন, আমার কল্যাণের জন্য আপনি আমাকে আনেন নাই, আপনার শোভাবর্ধন করার জন্য আপনি আমাকে এনেছেন। আমরা কিন্তু গর্ব করি সৈয়দ আলী হাসানকে নিয়ে, উনি মাগুরার সন্তান, আমি সেই গর্বে আজকে গর্বিত। ইয়েস, আমি মনে করি, আমার মনে হয়, ইয়েস, আই পার্সোনালি ওয়ান্ট ইট। ঠিক আছে, রাজনীতি তাদের করতে হবে, তবে তোমরা এখন একটু বিশ্রাম দাও, তোমরা অনেক কষ্ট করে ফেলেছো, তোমরা এখন লেখাপড়ায় ফিরে যাও আর টাকায় দেখতে থাকো দুষ্টুমি কে করছে, নোট করে রাখো, গিভ এ লিস্ট টু দি আর্মি, আর্মি উইল সাইজ দেম আপ, কি করে করতে সেটা আর্মি জানে। এই যে সংবিধান পুনর্লিখন, হ্যাঁ, বা মেরামত করা হবে, আর এই যে কমিশনগুলো করা হয়েছে, এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে বলেন। যে লোকগুলোকে কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই জ্ঞানী ব্যক্তি। স্বাধীন মালিক সাহেব একজন উপযুক্ত ব্যক্তি ছিলেন, আমি পরে জেনেছি ওনার অন্য একটা কমিটমেন্ট থাকার কারণে আলী রিয়াজ সাহেবকে দিয়েছেন। উনিও কিন্তু বিদেশের অক্সফোর্ডের টিচার ছিলেন, জ্ঞানী ব্যক্তি উনি, ইটস অল রাইট। কিন্তু আমি মনে করি হিট দি আয়রন হোয়েন ইট ইজ হট, একটা প্রবাদ আছে, উত্তপ্ত লোহাকেই কিন্তু উত্তপ্ত করতে হয়, তারই কিন্তু কম টেম্পারেচার লাগে। এখন যে অবস্থা আছে এখনই এটা হাই টাইম করার জন্য, এরপর আর করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলতেছে যে এটা তো আমরাই করতে পারি আফটার দি ইলেকশন। তাদের জন্য বলছি, যে কাজটা আপনারা করতে পারবেন না সেই কাজটা যদি এদেরকে দিয়ে করায় যান, তাহলে আপনারা কিন্তু রিলিফ থাকবে, রিলিফ, এ দায়িত্ব আপনাদের ঘাড়ে পড়বে না। অতএব তাদেরকে সহায়তা করেন, এই কাজটা তারা শেষ করুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তারা। আমি যদি প্রেসিডেন্ট আইয়ুব খানের মার্শাল্লার সময় উনি একটা কথা বলেছিলেন, I will not take one day more than the requirement, neither one day less from the requirement। অর্থাৎ আমার মার্শাল্লার সময় প্রয়োজনের একদিন বেশিও থাকবে না, একদিন কমও থাকবে না। আমি মনে করি ডক্টর ইউনূস স্যার সেগুলোর জন্য বলে যে যেমন দায়িত্ব আমাদেরকে আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনের থেকে একদিন বেশিও নেব না, একদিন কমও নেব না, যাতে করে আমরা দায়ী থেকে যাব আমরা কি করে গেলাম। ইয়েস, উনি যদি বলে যে আপনারা আমাদেরকে বিদায় দেওয়ার সময় বলবেন, আমাদেরকে হিসাব দিয়ে যান আপনারা কি কি করলেন, কত টাকা ব্যয় করলেন, সব উনি দিয়ে যাবেন, কিন্তু তাকে আপনারা বাধা দেবেন না। এই বাধা কিন্তু বর্তমান যারা, তারা কিন্তু না, এই আওয়ামী লীগ এমন এমন দুষ্টু এটা দল, এরা কিন্তু জামাত ইসলামকে আগামী নির্বাচনে পাশ করানোর জন্য ওদের সমস্ত ভোট দিয়ে দেবে, সেই দল আওয়ামী লীগ। কিন্তু